রাত্রি সুস্বাগতম। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ মাথায় নিয়ে, মা গন্ধেশ্বরীর আশীর্বাদ মাথায় নিয়ে, আগত গুরুজনদের পদধূলি মাথায় নিয়ে ও ছোটদের প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের অশ্রু সজল যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। রচনা ডাক্তার তাপস কুমার। পরিবেশনায় কোরিয়া মহামায়া যাত্রা পার্টি। পরিচালনায় গন্ধেশ্বরী কমিটি। সহযোগিতায় মথুর প্রসাদ মান্ত ও ভৈরব নন্দী। প্রম্পট মাস্টার বিপ্লব মুদি ও নিখিল নন্দী। ডেস হাউস মহামায়া ডেস হাউস গোলকুন্ডা। শুরু করতে চলেছি আজকের যাত্রাপালা সংসারে আজ কালো মেঘ। সংসারে আজ কালো মেঘ। সংসারে আজ কালো মেঘ। ঝড় জলে রাত্রি তুমুল বৃষ্টিতে সারা শহর ভাসতে বসেছে। ঘন ঘন বিদ্যুৎ চমক আকাশটাকে ফালা ফালা করে দিচ্ছে। রাত্রিতে অন্ধকার ঘরে ওই দেখুন এক বস্তিবাসী যুবক দুরু বক্ষে দুর্যোগ অবসরের প্রহর গুনছে। ঠিক তখনই मालूम होच्छे सारे बस्ती को भेंगे चुरमार कर देवे। हे भगवान, हे तूफान से मेरे झुपड़ी को बचा लो। क्या बिजली भी चली है। এখন আমি কি করি? मालूम होच्छे कोई दरवाजा खटखट करছে। मालूम होच्छे कोई दरवाजा खटखट। भगवान, इतना रात इतना आंधी में कौन आ सकता? कोई आदमी मुसीबत में फंस गया। उसको मदद चाहिए। कोई है? आइए अंदर आइए। कोई है? आइए अंदर आइए। क्या छोकरा কে আমি তা তোমার যাওয়ার দরকার নেই। তুমি জেনে রাখো যে আজকে রাত আমি তোমার এখানে থাকবো। ভাবটা ভয় পায়া হয় क्या? দেখে তো মালুম হচ্ছে তুমি কোনো কেদি আছে। হ্যাঁ, আমি একজন ফেরারি কয়েদি। খুনি আমার জবর সাজা হয়েছিল। তুমি খুনি হো না? আমি খুন করিনি। তবু নিয়তি নিষ্ঠুর বিচারে আমাকে খুনি সাইজ হয়েছে। প্লিজ আমায় আজকে রাত তুমি থাকতে দাও। বিশ্বাস করো আমি ভীষণ ক্লান্ত পরিষ্কার। আজকে রাত তুমি একটু বিশ্রাম দিয়ে ভোর হওয়ার আগে আমি এখান থেকে চলে যাবো। তাহলে চুপ। ये घरे हमी और हमार बहन থাকে। কাল যখন সব বস্তিওয়ালা জেনে যাবে যে অনोखा आदमी हमार घरे रात काटिয়েছে তখন আমার বহনের বদনাম হবে না? জানি না हम বস্তিওয়ালা को ঢেকে পুলিশের হাতে ধরিয়ে দেবে। কই হ্যাঁ বাটার জন্য আমি এখানে ঢুকেছি। আর তুই যদি আমি বসতে না দিস তাহলে সত্যি সত্যি তোকে আমি খুন করবো। বেহুশ হয়ে গেল নাকি? মশাই इसको পুলিশের হাতে ধরিয়ে দিতে হবে। হ্যালো মা, बिजली भी आ गया। ये मोटाई इस साला के अच्छा करे पहचाने लिए। ये क्या खून बंद ना हो जाएगा और हमारा झोपड़ी के अंदर मरिया गए हमको तो फंसिए जावे। नहीं पहले के बचाते होंगे। इसको तो घर का आदमी लगছে। खून ना करे भी जेले গেছিল। मालूम হচ্ছে कोई मुसीबत में फंस गया इसका। अभी कोথায়? अभी
হয়েছে? আমার এই ক্ষতের সাথে কে কাপড় বাঁধলো? আমি ভুল করেছিল। ভুল না বন্ধ হলে তুমি হয়তো মরিয়া যেতে। ভালোই তো হতো, জীবন যুদ্ধের পরাজিত এই ক্ষত বিক্ষত অভাগা মানুষটা হয়তো কোথাও পড়ে থাকতো। एखोनी मरबे करा दोस्त। ये दुनिया जान पहचान के लिए भी बहुत कुछ बाकी आते। लेकिन एक बात कि ये हाथ तुम्हारा जख्मी हलो की करे? তুমি বলছিলে তুমি খুন করনি, তো তোমার জেল হলো কেন? তুমি শুনবে এই অভাগার জীবন যন্ত্রণার করুণ কাহিনী? আমি শুনবে। তোমাকে দেখে লাগছে কোনো ভাতারঘাটা আদমি আছে। বলো বলো দোস্ত, তোমার কি কাহিনী? তবে শোনো, আমার নাম রাহুল দত্ত, কোটিপতি বাবার একমাত্র সন্তান আমি। 15 বছর আগে কোনো এক অজ্ঞাত কারণে আমার বাবা নির্দেশ হয়ে যান। তাতে আমার জীবনে কোনো ভাটা পড়েনি। মা আমায় উচ্চ শিক্ষিত করে ব্যারিস্টারি পড়ানোর জন্য বিলেতে পাঠায়। বিলেতে গেল সারাক্ষণ আমার মন পড়ে থাকতো আমার মনের মানবী গায়ের মেয়ে কাকনের দিকে। সেই কাকনকে দিয়ে শুরু করলাম আমার অসহায় জীবন যন্ত্রণার করুণ কাহিনী। সবাই বলাবলি করছে আজ নাকি রাহুলদা বিলেত থেকে ফিরে আসছে। হ্যাঁ, সেই জন্যই তো আমি এখানে এসে এই কৃষ্ণচূড়া গাছের নিচে তার জন্য আমি অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। সে ফিরে এসে যদি আমাকে চিনতে না পারে, সেই জন্যই তো আমি এই ছবিটা আমার সঙ্গে নিয়ে এসেছি। চিনতে না পারে তাহলে ছবিটা দেখি তাকে আমি সেই দিনের কথা স্মরণ করিয়ে দেবো আর বলবো সে কি জানা যায়, ভালোবাসি এই কথাটি মুখে বলা যায়, ফুল কেন লাল হয় তোমার গান শুনে মনে হচ্ছে যেন অসময়ে বসন্ত এসে হাজির হয়ে গেছে। এই বৈশাখের রোদে আপনি বসন্ত খুঁজছেন? আপনি কি পাগল নাকি? ঠিক ধরেছে। তবে আমি চেয়েছে পাগল নয়, আমি তোমার প্রেমে তেমন কিছু বলিনি। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি এই কৃষ্ণচূড়ার গলায় তুমি একা চক্কর কেটে চলেছ। ঠিক ধরেছে। আজ দীর্ঘ
দীর্ঘ 5 বছর পর আমার কাছের মনের মানুষ আজ ফিরে আসছে, আর সেই জন্য আমি তার জন্য এখানে অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। তোমার কৃষ্ণটিকে সেটা সময় হলেই বুঝতে পারবে। আমি তো আর সময় নষ্ট করতে রাজি নই সুন্দরী। আমি চাই আমি তোমার প্রেমে তোমার মনের কদম্ব বনে তোমায় নিয়ে তুমি তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। তোমায় হিত মাঝারে রাখিব, তোমায় হিত মাঝারে রাখিব, ছেড়ে দেব না। কি ভেবেছিস তুই? কাছের মেয়ে বলে কি আমি এতটাই দুর্বল যে তোর মতো সরকারের অসমতা আমি নীরবে সহ্য করবো না? তবে তোমার দাঁতগুলো আমি মেরে ভেঙে দেবো। ভেরি গুড। যে শিকার যত তোর পায় তাকে শিকার করাটাই তো মজা। শিকারই করবো না রে। আমার কামনার কষাই কানায় কেটে কুচি কুচি করে লালসার মাল মশলা মাখিয়ে তোকে আমি চেটে পুটে খাবো রে। গ্রামের শান্ত সরল পবিত্র পরিবেশটা এখন শহরে অসম্মত কদর্য কালচার একটু একটু করে গ্রাস করে চলছে। এটা তারই জ্বলন্ত উদাহরণ। কিন্তু গ্রামের মেয়েদেরকে আমি কখনো সব শহরে জনদের লাশের শিকার হতে দেবো না। তাই তীব্র প্রতিবাদ করে বলছি, স্পষ্ট করে সাহস তোমার হয় কি করে? বলছি তোমার ওই লোকরা হাত ধরে দিই মুখে ভেঙে দেবো। তোকে আমি চলো ভক্তি গেলেন কেন? আপনার বোধহয় জানা নেই যে প্রতিহিংসা হচ্ছে প্রতিবাদের হাতটা হয়ে বেশি শক্তিশালী। প্রতিবাদটাই করছিলাম স্যার। আপনি প্রতিবাদ করছিলেন? হ্যাঁ, তাই বলি কি স্যার, আমি তো আপনাকে নিয়ে স্টেশনে যাচ্ছিলাম, হঠাৎ এই নষ্ট মেয়েটা আমায় অস্থির ইংলি করে লাগলো। আমি লাইনের মেয়েরা যা করে আর কি। তারপর যতই আমি ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিলাম, ওই নষ্ট মেয়েটা আমাকে জড়িয়ে ধরে আমার কারবারে কেরোসিন ঢেলতে চাইলো। ও, আর সেই সম্মান বাজাতেই বুঝি আপনি ওই নষ্ট মেয়েটাকে আপনার পোষায় খানে নিয়ে গিয়ে কেটে কেটে কুচি কুচি লাল মালসার মাল মশলা মাখিয়ে চেটে পুড়ে খেতে যাচ্ছিলেন, তাই না? না, আপনি আমায় ভুল বুঝছেন। নিজের চরিত্রবান সাজতে গিয়ে অন্যের চরিত্রকে ছোট করার চেষ্টা করবেন না মিস্টার লাহে। ঘটনাটা আমি নিজের চোখে দেখেছি, এবং আপনি যদি আমাদের ম্যানেজার না হতেন তাহলে এক্ষুনি আমি আপনার গাড়ির চামড়াটা তুলে দিতাম। সরি স্যার, সরি, আই এম রিয়েলি সরি। আমার কাছে সরি চাইলে হবে না। যাকে সম্মান করতে হাত উঠেছে তার কাছে হাত জোর করে বল বলে ক্ষমা দিয়ে নিন। চলো ক্ষমা চাও, চাও বুঝে ক্ষমা করো বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যাও। দেখলেন মিস্টার লাহিড়ী, দেখলেন? এরাই হলো গ্রাম বাংলার মমতাময়ী নারী। সর্বহারাশীল চোখের জলকে আড়াল করে ক্ষমা পার্টিকে ক্ষমা করতে শুধুমাত্র এরাই পারে। ভাই না ভাই, আপনি আসতে পারেন। আমি তো আপনাকে নিতে গাড়ি নিয়ে এসেছিলাম স্যার। আমি আপনাকে বাড়ির সবাই বরণ করার জন্য ওয়েট করছি। আমি কোনো রাজ্য জয় করে আসলে মিস্টার লাহিড়ী যে আমাকে বরণ করে ঘরে তুলতে হবে, আর পায়ে হেঁটে বাড়িতে পৌঁছতে পারবো। আপনি এবার আসুন। ওকে স্যার, ওকে। আপনি না চাইলেও আমরা কিন্তু আপনাকে মোস্ট ওয়েলকাম জানাবো। ওয়েলকাম মিস্টার দত্ত। তোমার কারবারে আমি কেরোসিন ঢেলে দেব। মাত্র কয়েকটা বছরের গ্রামে নেই, এরই মধ্যে দেখছি গ্রামের মুখে অনেক আগাছা পাতা তুলে দাঁড়িয়েছে। তাই এবার আমার ফার্স্ট টার্গেট হবে ওইসব আগাছাগুলোকে সামলে উপড়ে ফেলা।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সময় মতো আপনি এসে না পৌঁছলে ও হয়তো আমার অনেক বড় সর্বনাশ করে দিত। তুমি ফটো করে এই নির্জন কিশোর তোলায় একা একা কি করছিলে? আমার খুব কাছের মানুষ আজ বিদেশ থেকে বাড়ি ফিরবে, আর সেই জন্যই তো আমি তার জন্য এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম। সে যাবার আগে আমাকে কথা দিয়ে গিয়েছিল সেই কৃষ্ণচূড়া গাছের তলায় আমার সঙ্গে প্রথমেই দেখা করবে। তা কে সে তোমার কাছের মানুষ? আমার আমার মানে রাহুল না, রাহুল রাহুল। সে বিলেত থেকে সে ব্যারিস্টারি পাশ করে আজই গ্রামে ফিরছে। ও মাই গড! আর সে তো আমারই বন্ধু, আর সে তো অনেকক্ষণ আগে স্টেশন থেকে গাড়ি করে বাড়ি চলে গেছে। চলে গেছে? না 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 না, তা কি করে সম্ভব? সে তো আমাকে কথা দিয়ে দিয়েছিল। আরে বাবা, 5 বছর আগে দেওয়া কথা কি সবার আর মনে থাকে? আচ্ছা, সঙ্গে তার বিয়ে করা মেমো ছিল কিনা সেই জন্য। কি বলে? আমার আমার রাহুল না? না না, হ্যাঁ, ও তো তাই বললো। আহা, বিলেতের মেম্বো বলে কথা, দেখতে যেন একেবারে ডাকাটা পড়ি। আপনি চুপ করে দয়া করে চুপ করে। মানুষটা এতটা বদলে গেছে, সে সে লাস্টে বিয়ে করে নিল। সে কি ভুলে গেল তার আর আমার সেই পুরনো স্মৃতির কথা, তার কথা দেওয়া কথাটা? আজ 5টা বছর ধরে আমি তার জন্য অপেক্ষা করে আছি জানি, আর সেখান থেকে এইখানে আজ সে আমার সাথে দেখা না করে বিয়ে করে দৌড়ে বাড়ি চলে গেল। আমি আরে কি মুশকিল, এতে কান্নার কি আছে? তোমার রাহুলটা যখন অন্য একজনকে বিয়ে করে নিয়েছে, তো তুমিও না হয় অন্য কাউকে বিয়ে করে নাও। না না বাবু না, মেয়েরা জীবনে সব কিছু পারে, কিন্তু তারা কখনো এই মনটা একজনকে বাদ দিয়ে আরেকজনকে দিতে পারে না। তাই সে যখন আমাকে বলে বিয়ে করেছে, তখন আমি আমার এই জীবন আর রাখবো না। ওই কৃষ্ণচূড়া গাছে তাহলে আমি শাড়ির পাশ লাগিয়ে আমি গলায় আত্মহত্যা করবো। আচ্ছা বোকা মেয়েদু, আরে মরবে কেন? তুমিও না হয় বিয়ে করে নাও, এবং তুমি চাইলে আমি তোমায় বিয়ে করে নেবো। কি বলে? তখন তোমার সম্মান বাঁচিয়েছিলাম, আর এখন তোমাকে বাঁচাতে আজই আমি তোমায় বিয়ে করে দেবো। এসো আমার সাথে। আমার জন্য তোমারই মরমে মরিয়াছি প্রিয়া, মরণে আমার কিসের ভয়? আমি ধন্য কৃতার্থ হব যদি তোমার হাতে মরণ হয়। যাকে মনের অন্তর্মহলে সযত্নে সাজিয়ে রেখেছো দীর্ঘ 5 বছরের প্রতিটি দিন, তাকে তুমি চিনতে পারলে না কেন? কাকর, সত্যি সত্যি আমি কিছু কানা হয়ে গেছি বলো, নইলে আমি তোমাকে চিনতেই পারলাম না। আসলে কি জানো তো, তুমি না অনেক অনেক সুন্দর হয়ে গেছো, তো তাই তোমাকে আমি চিনতে পারছিলাম না। তুমি তো আগের চেয়ে অনেক বেশি সুন্দর হচ্ছে কাকর। কই, আমার তো চিন্তা তোমাকে এতটুকু ভুল হয়নি। মানে চিনেই যখন ফেলেছিলে, তাহলে তুমি বিয়ে করার নাম করে কেন তুমি আমাকে মিথ্যে করে বলে আমার মনে ভয় ধরিয়ে দিয়েছিলে? যাকে মনটা দিয়ে ভালোবেসেছো তার প্রতি আমার বিশ্বাস হারিয়ে তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে কেন? আমি তুমি কি জানো না যে তুমি আমার জীবনের শ্বাস প্রশ্বাস, তুমি আমার চলার পথে পেরো না? তুমি ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো এ কথাও তোমার বিশ্বাস হয় কাকর? আমার ভুল হয়ে গেছি। তাহলে আমার কথা দাও, আর কখনো কোনো পরিস্থিতিতে তুমি আত্মহত্যার কথা ভাববে না। আমি আমি তোমাকে কথা দিলাম, আর কখনো আমি এমন নিষ্ঠুর হব না। আর সেই সঙ্গে আরো একটা কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো।
যাবে ছন্দ থাকে এমনি করে আমরা দুজন রব মিশে দিবে ওরাতে যুগে যুগে থাকবো সাথে কথা দিলাম আমি কথা তুমি আমি যুগে যুগে থাকবো সাথে যুগে যুগে থাকবো সাথে তোমার লজ্জা পাওয়া উচিত ছিল যে নিজেদের কারখানার প্রোডাক্ট তুমি নিজে হাতে বিক্রি করে দিয়েছো। সরকার থেকে দেশে রাস্তা যদি আমি নিজে হাতে না করতাম এতদিন হয়তো তুমি গোটা কারখানায় বিক্রি করে দেবে। তোমার ভুল ধারণা বৌদি। দাদা নির্দেশ হওয়ার পর আমি বুকে রক্ত জল করে কারখানাটা আগলে রেখেছি, অথচ তুমি আমার নামে অপবাদ দিচ্ছ। ঠাকুরপো তুমি আমি মানছি আমি হয়তো নিজের কিছুর প্রয়োজনে ওই সামান্য প্রোডাক্ট আমি বিক্রি করেছি, অথচ সেই মাত্র দু একবার নয় 3 বার তুমি ধরা পড়েছো। এত বড় সতর্ক করার পরেও তুমি একদম পাল্টাতে পারোনি। আমার কাছে আরো খবর আছে, গত বছর রাত্রে তুমি 5 লরি মাল পাচার করেছো। কে বলেছে এই কথা? আমি। তুমি? যদিও চুরি কিছু টাকা আমি পকেটে পুড়েছি, তোমাদের বিবেক বলে একটা কথা আছে স্যার, যা নিমক খেয়েছি তার সাথে নিমক হারামি করলে ঈশ্বর কি আমায় মাফ করেন বলুন? তাই ইচ্ছে করে আপনার কারবারে আমি কেরোসিন ঢেলে দিলাম। আপনি যে কোম্পানির 5 লরি মাল পাচার করেছে সেটা ফাঁস। পাগলের মতো যাতা বলছো, ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে তুমি আমি দুজনে ফেসে যাবো। তাই বলছি এবার চেপে বসে। পারবো না স্যার, নিজের বিবেককে আমি আর চেপে রাখতে পারবো না, তাই আজ আমি সব শক্তি ভাগ করে দেবো। সব সত্যি মানে? আজ দুঃখের কথা কি বলবো মাসিমা, আজ 12 বছর ধরে আপনি আপনার স্বামী নিরুদ্দোষের খবরটা জেনে নিয়েছেন, সেটা সম্পূর্ণ মিথ্যে। আসলে আপনার স্বামীকে কুপিয়ে কুপিয়ে খুন করা হয়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, তোমরা সবাই মিথ্যা কথা বলছো। না মাসিমা না, সত্য নয়, সব প্রমাণ আমি সংগ্রহ করে রেখেছি। প্রথমে আপনার স্বামীকে কিডন্যাপ করা হয়, তারপর তাকে খুন করা হয়েছে। হয়ে গেছে এইসব ফাঁস করে দিলে পারবো না স্যার, পারবো না। আজ আমার বিবেক বাস্ট করে গেছে, তাই আমার মুখ দিয়ে শুধু কল কল করে শুধু সত্যিটাই বেরিয়ে আসবে। লুকিয়ে রেখেছিলে তার দেওয়া শাখা সিঁদুর পরে আমি তার আত্মার অমর্যাদা করছি। তুমি শুনতে পাচ্ছ? তুমি তোমার দেওয়া শাখা সিঁদুর তুমি বেরিয়ে না। মাসিমা, আপনার হাত অনেক দুর্বল আছে। হাত আমার যথেষ্ট শক্ত আছে ম্যানেজার। এবার বলো, কে আমার স্বামীকে খুন করেছে? দাদা খুনের কোনো ঘটনা ঘটেনি, এই ম্যানেজার কেন জানি না মিথ্যে খুব তোমাকে বিভ্রান্ত করছে। আমি তোমার মুখ থেকে কিছু শুনতে চাই না, সব কথা আমি ম্যানেজারের মুখ থেকে শুনতে চাই। বলো ম্যানেজার, বলো কে কে আমার স্বামীকে খুন করেছে? আর সেই খুনের কি প্রমাণ তোমার কাছে আছে বলো? খুনের পুরো ভিডিও ক্লিপ আমার কাছে আছে মাসিমা।
বিভৎস হবে আপনার স্বামীকে খুন করা হয়েছে। প্রথমে জ্যান্ত অবস্থায় তার চোখ দুটো উপড়ে, তারপর ধারালো ছুরি দিয়ে তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। থামুন আপনি, দেখছেন না চোখের সামনে মানুষটা কেমন সুখে দুঃখে ভেঙে পড়েছে। আর আপনি এমন ভাবছেন কেন মাসিমা? আমার শরীরটা গড়বড় করছে, আমার আগে হয়ে যাবে। বসুন মাসিমা, বসুন। আমার কিচ্ছু হবে না। এই শয়তানটাকে শাস্তি না দেওয়া পর্যন্ত যেমন করে হোক রেখে আমাকে বেঁচে থাকতে হবে। বলো বলো, তুমি কে খুন করেছো আমার স্বামীকে? বলো। একটা আওয়াজ যেন তোমার মুখ থেকে না বেরোয়। যে মানুষটা সম্পূর্ণ নিজের হাতে করা সম্পত্তি তার প্রত্যেকটা অংশ নির্দিষ্ট তোমার নামে লিখে দিয়েছে, আর সেই মানুষটাকে তুমি নিজে হাতে খুন করে আমি তোকে পুলিশে দেবো, পুলিশে। বলো বলো ম্যানেজার, সে প্রমাণ কার কাছে? দাও দাও তুমি আমার কাছে প্রমাণ। নিশ্চয় দেবো মাসিমা, নিশ্চয় দেবো। সেই প্রমাণ দিয়ে শুধু খুনিকে ফাঁসিতে ছড়াবো না, তোমার কারবারে কেন আছে। এই খুনটা না করলে স্যার আমরা দুজনেই ফেঁসে যেতাম। তারপরে আমাকে হাত চালাতে হলো। খুনে যদি করবে তাহলে দাদার কাছে ওর খুনের কথা ফাঁস করলে কেন? ভেবেছিলাম আজপোকা স্বামীর খবরটা শুনে বুড়ি এমনিতে হাত ফেল করে মারা যাবে। হাত শক্ত যে মরবে কি, মারার জন্য তীরে পড়ে উঠলো। বাধ্য হয়ে আমাকে হাত চালাতে হলো, কিন্তু বুড়িটা পুরোপুরি মরেছে তো। এখনো হাত হয়েছে, মানে বুড়ি এখনো বেঁচে আছে। ও যদি বেঁচে ওঠে তাহলে আমরা দুজন তো ফেসে যাবো। জান স্যার যান, অর্ধেক কাজটা আমি সেরে ফেলেছি, বাকি কাজটা আপনি সেরে ফেলুন। মানে গলা টিপে মৃত্যু পুরোপুরি নিশ্চিন্ত করে ফেলুন। ঠিক বলেছ, শত্রুকে কখনো অবহেলা করতে নেই, কখনো না। এই ছবিটাই একদিন হবে তোমার করবরে কেরোসিন। কিন্তু এই লাশটা নিয়ে কি করবে? কিছু করতে হবে না স্যার, পুলিশকে ফোন করে দিন, পুলিশ এসে লাশ তুলে নিয়ে যাবে। কি পাগলের মতো কথা বলছো? আরে পুলিশ এলে তো আমরাই ফেসে যাবো। কি যে বলেন স্যার, নাটকের শুরুতেই যদি ভিলেন ধরা পড়ে যায় তাহলে কি আর পাবলিক বসে থাকবে স্যার? কাছে আসুন বলছি। হ্যালো, পুলিশ স্টেশন, আমি দত্ত ভিলা থেকে বলছি। মা, কাকা, রোহন, আমি এসে গেছি। চলুন স্যার চলুন। মাননীয় দর্শক বিন্দু, নাটকের পরবর্তী অংশ বিরতির পর। মা, তুমি কোথায় মা? তোমার খোকাই বিয়ে থেকে ফিরে এসেছে মা, তোমার স্বপ্ন সফল করবে। আজ তোমার খোকা বিলের থেকে ব্যারিস্টার। মা মা মা, তুমি মেশো তো শুয়ে কেন? কি হয়েছে তোমার?
রাহুল বাবু, মাসিমাকে আপনি খুন করে ফেললেন? দাদা, আমি খুন করিনি। আমার এসে দেখলাম উমার রক্তাক্ত অবস্থায় মেঝেতে শুয়ে আছি, আর এই ছুরিটা মায়ের দিকে বৃদ্ধ অবস্থায়। আমি নিজের চোখে দেখেছি। এই দেখুন স্যার, এই দেখুন, আমার ভাই রাহুল এই ছুরি দিয়ে আমার বৌদিকে আইনি ওর মাকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। না, বিশ্বাস করুন, আমি মাকে খুন করিনি। আমি এসে মাকে এই অবস্থা দেখছি, আমার মনে হয় ওই লোকে মাকে খুন করে পালিয়েছে। উনি মিথ্যে বলছেন স্যার, আমি নিজের চোখে ওকে খুন করে দেখেছি। মিস্টার রাহিদ, আপনি নিজের চোখে দেখেছেন? তবে আর বলি কি স্যার, একটা বিশেষ কারণে ওদের মা ছেলের মধ্যে তর্ক চলছিল। বিশেষ কারণ বলতে রাহুল বাবু একটা গ্রামে একটা নোংরা বাজে মেয়েকে ভালোবেসে বিয়ে করতে চেয়েছিল। বিলেজ ফেরত ব্যারিস্টার ছেলে তো এমন একটা নোংরা বাজে মেয়েকে বিয়ে করুক, কোনো মাতা চাই বলুন? তাই মাসিমা তীব্র প্রতিবাদ করে রাহুল বাবুকে তেজ্যপুত্র করার হুমকি দেয়। তাতে রাহুল বাবু খেপে গিয়ে মাসিমাকে খুন করে দেয়। দেখুন স্যার, দেখুন এখনো ছুরিটা হাতে ধরে আছে। তোমাকে আমি খুন করবো আজকে। ইউ শাট আপ! একটা খুন করে তোর সাথ মেনে নি, আরেকটা খুন করতে চাইছো? বিশ্বাস করুন স্যার, এরা মিথ্যে বলছি, আমি খুন করিনি। এই ছুরির ফিঙ্গারপ্রিন্টে প্রমাণ করে দেবে যে তুমি খুন করেছি কি করনি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দাদা, বাড়িতে পুলিশ কেন? কি হয়েছে? রাহুল বউকে খুন করেছে। না না, যে দাদা কখনো জেঠিমাকে খুন করতে পারে না। আমি ঠিক তোমার মনে মনে কথা বলতাম রাহুল, যদি আমি নিজের হাতে খুনটা হতে না দেখতাম। আমন দাদা, দাদা, আমি এই কথা আমি বিশ্বাস করি না। না না, জেঠিমা, জেঠিমা, তুমি চোখ পেলে দেখো জেঠিমা, একটিবার, একটিবার তুমি চোখ পেলে দেখো। আমার কাছে টাকা নেই বাবা, তার ব্যারিস্টার ছেলেকে তার চোখ দুটো চিরদিনের মতো বন্ধ করে দিয়েছে। ব্যারিস্টারের বিচারে যদি এই হয়, তাহলে উনি যে জনগণের কি বিচার করবেন তাতে ভেবে আমি অবাক হয়ে যাচ্ছি। দাদা, আপনাদের কারোর কথা আমি বিশ্বাস করি না। দাদা, দাদা, আমি জানি তুমি এমন কাজ কখনোই করতে পারো না। কেউ হয়তো চক্রান্ত করে তোমাকে বাঁচিয়েছে দাদা। সেই চক্রান্তকারীর চক্রান্তের জাল আমি ছিঁড়ে ফেলবো দাদা। তুমি শুধু একটিবার ওদের বিরুদ্ধে প্রতিবাদ করে বলো দাদা যে তুমি খুন করোনি দাদা, তুমি খুন করোনি। আমার আকাশে ঝড়ের মত আছে, ছেঁচে হৃদয় মন। আমি যে আমারে হারিয়ে ফেলেছি, দিশাহীন অনুক্ষণ পথ ভরা এক পথিক হয়েছি। সামনেটা বড় কালো, হাজেরা যেন লাগছে নিজেকে। কোথাও আছে তবে আলো, মরবের দারুত্ব হয়েছে। দুনিয়া ভুলেছে মরে, কে যেন ডাকিয়া কহিছে আমারে, বিদায় দিলাম করে। ওরে রহন, চক্রান্তের রহন আমার জীবন সূর্যকে গ্রাস করেছে। তাই তো আমার সব সত্য আজ মিথ্যের অন্ধকারে ঢাকা পড়ে গেছে রে ভাই। আমি কেমন করে নিজেকে নিরব প্রমাণ করে বলতে পারি তো? তাই তো আমি আমারই গর্ভধারী খড়ের পরোয়ার মাথায় নিয়ে আমি জেল খাটতে চললাম। আর একটু সময় দিন স্যার, মাকে আমার শেষ প্রণামটুকু করতে দিন। বাবু, কেউ না জানলেও তুমি তো জানো তো মা, আমি কতটুকু অপরাধী। তাই আমি তোমার পা ছুঁয়ে শপথ করছি মা,
যে বাজারা তোমায় খুন করে আমাকে সেই খুনের আসামি সাজিয়েছে। ব্যারিস্টার হয়ে তাদেরকে আমি শাস্তি দিতে না পারলেও মায়ের সন্তান হয়ে মাতৃহত্যার শাস্তি আমি তাদেরকে দেবই মা, মাতৃহত্যার শাস্তি আমি দেব। আবার মমতাময়ী মায়ের মুখাগ্নি করে সৌভাগ্য আমার হলো না, তাই তোকে আমার অনুরোধ, তুই আমার হতভাগ্য মায়ের সৎকার শুরু করি, নইলে যে আমার মায়ের রাস্তা করে দিল শান্তি পাবে না রে রহন, করে দিল শান্তি পাবে না। বিদায় রহন, বিদায়, চির বিদায়। আহত মানুষ করেছি, সে আজ বিয়ে করে কথাটা ভাবলে আমার বুকের ভিতরটা বড় আনচান করে উঠে। তবু তবু মনের মধ্যে একটাই সান্ত্বনা যে আমার কাকুনের ভালো ঘরে বিয়ে হচ্ছে। কিন্তু এই বিয়েতে আমাদের কাকুন খুশি হবে দেবো। কেন কেন খুশি না হবে না বলবো? কাকুন তো এই নিজেই বিয়েতে সাই দিয়েছে। ওপরে সাই দিলে ভেতরটা ভুলে গেলি যাচ্ছে। এখন যে ওরা রাহুলকে ভালোবাসে। চুপ করো, চুপ করো বাবু, চুপ করো। আজকের এই শুভ দিনে তুমি ওই অলক্ষণের নামটা উচ্চারণ করো না, যে সামান্য কারণে যে নিজের মাকে চুরি করতে পারে। তুমি বিশ্বাস করো যে রাহুল তার মাকে খুন করেছে? আমার বিশ্বাসের কি যায় আসে বড় বাবু? আদালতের বিচারে যে খুনি সাব্যস্ত হয়ে জেল খাচ্ছে, সে খুন করুক আর নাই করুক, খুনি তো তার একমাত্র পরিচয়। আদালতের বিচারে যাই হোক, তুমি তোমার বিবেকের আদালতে বিচার করে বলো তো রাহুল কি কখনো তার মাকে খুন করতে পারে? আমার বিবেকটাই তো আজ বুড়ো হয়ে গেছে বড় বাবু। আমি কেমন করে বিচার করবো? তাই বলে একটা নিষ্ঠুর ছেলে বিনা দোষে জেল থাকবে, এর কি কোনো প্রতিকারের পথ নেই? না, নেই। এ যুগে সততা মানবিকতার কোনো মূল্য নেই বড় বউ। যার বেশি টাকা আছে আইন তারই হয়ে কথা বলবে। তাই বলছি এইসব আলোচনা এবার বন্ধ করো। একটিবার কাকনে যদি মনে গাথা হয়ে যায় যে রাহুল সম্পূর্ণ নির্দোষ, তাহলে সেই বিয়ে করতে দেখে বসবে। দেখে বসেছে সেই সঙ্গে থেকে শুধু কাঞ্চার বলছে এ বিয়ে ভেঙে দাও, তোমরা বন্ধ করো। না না বাবু, না, এমন কি হতে দেওয়া চলবে না, তাহলে তো মা সর্বনাশ হয়ে যাবে। বাড়িতে কাকুরের সামনে রাহুলের নামে এমন কথা বলতে হবে যা শুনে কাকুর
রাহুলকে ঘৃণা করে। কি বললে বর্দা? যে মানুষটাকে এতদিন আমি মনের প্রাণে ভালোবেসে এসেছি, তাকে আজ আমি ঘৃণা করবো? হ্যাঁ হ্যাঁ করবি। একটা খুনিকে ভালোবেসে কখনো নিজের ভালোবাসাটাকে মর্যাদা দিতে পারবি না। তাই বলছি, জীবনে নতুন জীবনে পা বাড়ানোর আগে তুই ওই পুরনো জীবনের কথা ভুলে যা। কেমন করে ভুলে যাবো দাদা? আমি কেমন করে ভুলে যাব? আমার জীবনের সমস্ত পুরনো স্মৃতিগুলো যে আমাকে হাত ছাড়ে নিয়ে যাচ্ছে, কে যেন আমার কানের কাছে ফিসফিস করে বলছে, ওরে কাকা, তুই ভুল করছিস, মহা ভুল। ভুলের মাঝে তোকে জীবনের ফুল ফোটাতে হবে কাকু। অতীতকে ভুলে বর্তমানের মাঝে তোকে সুখ খুঁজে দিতে হবে কাকু। আমার সব সুখ যে ওর পায়ে বাধা দেওয়া আছে কাকু। তাই আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, এই বিয়ে তোমরা দয়া করে বন্ধ করো। তুই পাগলের মতো কথা বলছিস। আর কিছুক্ষণের মধ্যে বর এসে পড়বে। এই সময় এই কথা ভাবা অন্যায়। তাছাড়া নির্দিষ্ট লগ্নে তো বিয়ে না হলে তুই যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে কাকু। লগ্নভ্রষ্ট হয়ে আমি রাহুল একদিন অপেক্ষা করে থাকবো। সে দেশ থেকে ফিরে এলে তারপর তাকে নিয়ে আমি চুপ কর, চুপ কর। আত্মীয় বলে আমি কখনো আমার পরিবারের বদনাম করতে পারবো না। তোমার পরিবারের বদনাম আমি কোনোদিনও হতে দেবো না দাদা। তার জন্য আমি রাহুলকে নিয়ে এখান থেকে অনেক অনেক দূরে আমি চলে যাব। তুমি শুধু দয়া করে বিয়েটা ভেঙে দাও না দাদা। এটাই যদি তোর মনে ছিল তাহলে এই বিয়েতে মত দিয়েছিলি কেন? সুখে দুঃখে বাঁচতে জ্ঞান হারিয়ে আমি উচিত অনুচিত না বুঝে বিয়েতে মত দিয়েছিলাম। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমার রাহুলের পাশে দাঁড়ানো দরকার। আর সেই জন্যই তো আমি বলছি, তোমরা দয়া করে বিয়েটা ভেঙে দাও দাদা। পাগল হয়ে গেলি? কি করে সম্ভব? আত্মীয় স্বজন পাড়ার প্রতিবেশীরা সবাই বিয়ে দেখতে বিয়ের মন্দিরে আসে হয়ে যাচ্ছে। তাদেরকে আমরা কি বলে জবাব দেবো? তাছাড়া বরকে আমরা কেমন করে বলবো? বলতে হবে না, তোদের কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি সবাইকে বোঝাবো। আর এই নববধূর সাজ খুলে রেখে এক্ষুনি আমি পাড়া প্রতিবেশীদের বোঝাতে চললাম। কি কি ভেবেছিস তুই? আজ এতগুলো লোকের সামনে আমাকে অসম্মান হতে হবে? কখনো না। রাহুলকে ভুলে আজ তোকে বিয়ে করতেই হবে। নইলে আজ তুই আমার মরা মুখ দেখ। পাগল হলে বোধহয় ভালো হতো প্রভু। আমার এত আশা এত আকাঙ্ক্ষা সব বন্ধু হয়ে গেল। কোনো বেদনা আমায় কষ্ট দিত না। সংসার হারানো ক্ষত আঘাত দগ্ধ হল, আমি কোনো জ্বালা যন্ত্রণা অনুভব করতাম না। তাই পাগল না হলেও আজ আমি আমার এই দুর্হ জীবনটাকে আমি শেষ করে দিতে চাই। না দাদা না, আমার জীবনের সুখের চেয়ে তোমার জীবনের মূল্য যে আমার কাছে অনেক বেশি। তাই আমি তোমাদের কথা দিলাম, তোমাদের সবার ইচ্ছা পূরণ করতে এই বিয়ে আমি করব। তুই নিজে কাঁদছিস রে বোন? হ্যাঁ রে ছোটদা, হ্যাঁ আমি না আজ খুব আনন্দ করছি। এই হতভাগী আনন্দ করছি বলে কাঁদছিস কেন রে? কাঁদবি না, একদম কাঁদবি না। ছোটদা, স্বামীর ঘর হলো সুখের স্বর্গ রে বোন।
আর সেই স্বর কি তুই আজ পা বাড়াতে চলেছিস? এ সময় কি তোকে কান্দে আছে রে বোন? তার কি তুই আনন্দ কর, প্রাণ খুলে আনন্দ কর। কি রে হতভাগা, ওকে হাসতে বলে তুই নিজেই কাঁদছিস? পারলাম না দাদা, পারলাম না। এত চেষ্টা করো, হাসির আড়ালে কান্নাটাকে আমি চেপে রাখতে পারলাম না। আমি ধরা পড়ে গেলাম দাদা, আমি ধরা পড়ে গেলাম। এই তখন স্বামীর ঘরে গিয়ে আমি জানি তোর ইচ্ছের বিরুদ্ধে আমরা তোর বিয়ে দিচ্ছি, তাই তোকে আমি অনুরোধ করে বলছি বোন, রাহুলকে ভুলে তুই তোর নতুন সাথীকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করব, সুখী হওয়ার চেষ্টা করব। ওর সুখের জন্য আপনারা ভাববেন না দাদা, প্রয়োজন হলে আমার জীবনের সব সুখ দিয়ে আমি আপনাদের বোনকে সুখী করবো। কি কাণ্ড! বরটা বলে গরম করে আনা ঘরে উচিত ছিল, অথচ বর নিজেই। এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নেই বৌদি, আমি তো এখন আপনাদেরই একজন, তাই না? আর তাই যদি কিছু সামান্য ভুল ত্রুটি হয়ে থাকে আমরা নিজেরাই সামলে নেব। ভালো লাগলো ভাই গৌতম, আত্মীয়তা হবার আগে তুমি যেভাবে আমাদেরকে আপন করে নিলে। এটাই তো মানুষের ধর্ম দাদা, আত্মীয় অনাত্মীয় যেই হন না কেন মানুষের কাছে মানুষ তাদের পাশে দাঁড়ানো আমি চেষ্টা করি। তোমার মতো আত্মীয়কে আমরা তোমার মতো মানুষকে আত্মীয় হিসেবে পেয়ে আমার শুধু গর্বই হচ্ছে না, তোমাকে স্বামী হিসেবে পেয়ে আমাদের কাকুরও ধন্য হয়ে যাবে। এসব কি বলছেন বৌদি? হ্যাঁ, যা বলছিলাম, লগ্ন পড়ে গেছে, তাই পুরোহিত মশাই তাড়া দিচ্ছেন, কিন্তু আপনাদের কাউকে না দেখতে পেয়ে আমি নিজেই ভেতরে চলে এলাম। বেশ করিস ভাই, এবার তাহলে মালা বদলটা সেরে ফেলো। হ্যাঁ, তাই কর, তাই কর। কথা যাবেন না, আমি ডাকাত করতে আসিনি, এসেছি আমার অধিকারটাকে রক্ষা করতে। হ্যাঁ, আমি দিনের মধ্যে জানতে পারলাম আজ তোমার বিয়ে হচ্ছে, হয়তো তোমাকে ফুল বুঝিয়ে এই বিয়ে করতে বাধ্য করা হচ্ছে, তাই তো কারো রক্ষীদের মেরে অজ্ঞান করে তাদের জেলে বন্দুক ছিঁড়ে পালিয়ে তুমি ভুল করেছিল ওরা। তোমার বড় শাস্তি হতে তাই আমিও তোমাকে অনুরোধ করছি, তুমি আমার জেলে ফিরে যাও। অসম্ভব, মাত্র কয়েকদিন জেল যন্ত্রণায় আজ ভীষণভাবে হাঁপিয়ে উঠছি। কখন আমি জানি কেউ আমার চক্রান্ত করে খুনি সাজিয়েছে, সেই চক্রান্তকারীকে খুঁজে বের করে নিজেকে আমি নির্দোষ প্রমাণ করবো। কখন তাই বলছি, এই বিয়ে ভেঙে দিয়ে তুমি আমার সাথে এসো। না না, কার কি করে সম্ভব? বিয়ের কাজ প্রায় শুরু হয়ে গেছে, মালা বদলও হয়ে গেছে, এই সময় চলে গেলে আমার যে বদনাম হয়ে যাবে। কাকুরের সুখের জন্য আমি সব বদনাম মাথা চলে নেব দাদা। আপনারা শুধু একবার বলুন যে কাকুর ওই লোকটাকে বিয়ে করতে চায়, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দিয়ে দেবো। গৌতম, বলো কাকুন, বলো, তুমি বলো। নিশ্চয়ই বলবো, আমি নিশ্চয়ই বলবো। রাহুলকে নির্দোষ প্রমাণ করতে আমি নিশ্চয়ই বলবো, ওর পাশে আমি দাঁড়াবো। আর আমি গৌতম বাবুকে এই বিয়ে ভেঙে দেওয়ার জন্য বলবো। আমি রাহুল তাকে ভালোবাসি। না, আমি তোমায় হাঁটতে দেবো না কাকুন, তুমি শুধু সবার সামনে বলে দাও
যে তুমি আমাকে না! পারলাম না। আবার আমি হেরে গেলাম। না তবে না, আমি তুমি হাতে দেবো না। না, আমি তোমাকে নয়, আমি আমি গৌতম বাবুকে বিয়ে করতে চাই। যাও, তুমি চলে যাও আমার সামনে থেকে, চলে না তবে না, যাও। এটা তোমার মনের কথা নয়, আমার বিশ্বাস তোমার বাড়ির লোক তোমায় জোর করে এই কথা। বেশ রাহুল বেশ, অনেক হয়েছে, এবার এসব তুমি বন্ধ করো। এখন যা বলার বলে দিয়েছে। দয়া তাই তুমি দয়া করে এখান থেকে চলে যাও। নিশ্চয় যাবো বৌদি, তবে কাকনকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। চলে এসো কাকন। খবরদার, আমার হবু স্ত্রীর দিকে হাত বাড়ালে তোমার হাত আমি মুখে ভেঙে দেবো শয়তান। কাকন শুধুই আমার, তাই কাকনকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাবো। আর তুমি যদি আমায় বাধা দাও, তার সত্যি সত্যি তোমাকে আমি খুন করবো। আমার স্বামীর গায়ে গুলি করার আগে তোমাকে আমাকে মারতে হবে, মারতে হবে। কাকন, কি বললে কাকন? এই লোকটা তোমার স্বামী? হ্যাঁ হ্যাঁ, মালা বদলে যখন হয়ে গেছি তখন উনি তো আমার স্বামী। কিন্তু কিন্তু আমি তুমি কি করে ভাবলে যে তোমার মতন একটা খুনি ফেরারি আসামিকে আমি আমার জীবন সঙ্গী বলে মেনে নেবো? তুমি বিশ্বাস করো কাকন, আমি খুনি নয়। নিজের মাকে কি কে কখনো খুন করতে পারে? পারে। তোমার মতো মানুষ জীবনে সব কিছু করতে পারে, আর যে নিজের মাকে খুন করতে যারা হাত কাঁপে না, সেই মানুষটা যে আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। আমি পাচ্ছি না, চলে যাও তুমি আমার সামনে থেকে, চলে যাও এখান থেকে। কি কি বললে কাকন? আমাকে তোমার ঘেন্না লাগছে। বলো কাকন, তুমি আবার বলো, তোমার পুরো ঘৃণা তিরস্কার ছুড়ে মেরে আমার এই ক্লান্ত অবসন্ন মনটাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও কাকন, ক্ষত বিক্ষত করে দাও। চলে যাও, তুমি চলে যাও। যাচ্ছি কাকন, আমি চলে যাচ্ছি। তোমার দেওয়ার ঘৃণাকে আমার চলার পথের পাতিও করে আমি একাই আমার জীবন যুদ্ধে লড়ে যাব। নিজেকে নির্দোষ প্রমাণ করে যদিও কোনদিন তোমার সামনে এসে দাঁড়াতে পারি, সেদিন আমায় ভালো না বাসো ক্ষতি নেই, কিন্তু আমায় ঘৃণা করে তাড়িয়ে দিও না কাকন, ঘৃণা করে তাড়িয়ে দিও না। যাবার বেলা মাঝে মাঝে কাটা জেগে রইত, এ দেখাই শেষ দেখানোইত, আবার হলে এ দেখাই শেষ দেখানোইত, কিছু তোমার দেখে বোঝাতে পারিনি আজও হয়তো, দেখায় শেষ দেখানোইত, এ দেখায় শেষ দেখানোইত, এ দেখায় শেষ দেখানোইত। খুনের হুমকি দেয়, আজ ওকে আমি শেষ করে ফেলবো। তুমি কি করতে গেল? প্রেমিকা সাজি মালটার মনের মধ্যে ঢুকে পড়তে হবে। মোচ খাট
বহানায় বেহিসাবি মাল খাইয়ে সেটাকে বেহের মাতাল বানিয়ে ফেলতে হবে। তারপর যখন এই ছেলেটা ধীরে ধীরে মেন্টালি ফিজিক্যালি প্যারালাইজড হয়ে যাবে, তখনই ওর কারবারে কেরোসিন, আই মিন টোটালি ফিনিশ। এত ভয় পেলে জীবনে উন্নতি করা যায় না রূপসা। এই রাহুলের বর্তমানে দত্ত অয়েল কোম্পানির একমাত্র ওয়ারিস, তাই তো আখি ফিনিশ করে দিতে পারলে ওর বুড়ো বাপটা এমনিতে হার্ট ফেল করে মারা যাবে। তখনই দত্ত অয়েল কোম্পানি পুরোপুরি হয়ে যাবে আমার। তুমি চাইলে দত্ত অয়েল কোম্পানি পুরোপুরি তোমার হয়ে যাবে। আরে বাবা, আমাকে পাওয়া মানে তো সবকিছু পাওয়া, আর আমার সম্পত্তি মানে তো সব তোমার। আর তাই প্রথম দেখার দিন থেকে তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আর সেদিন মনে মনে আমি প্রতিজ্ঞা করেছি, বিয়ে যদি করতে হয় শুধু তোমাকে করবো। এই খেলাটা তো আমাদের দুজনেরই, আর হারলে আমরা দুজনে হারবো, আর জিতলে দুজনে লালে লাল। আজ থেকে এই খেলার খেলোয়াড় তুমি, আর আমি তোমার কোচ। শুরু করো তোমার এই চ্যাম্পিয়নশিপের খেলা। ঈশ্বর বোধ আমাদের ফ্যামিলিটাকে নিয়ে এক সর্বনাশাল খেলায় মেতে উঠেছি। ভাববেন না, ঈশ্বরকে এই খেলায় হারিয়ে দিতে আমি উপযুক্ত প্রতিদ্বন্দ্বী সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ স্যার, এ হলো আমার বোন, বাস্তব বোন রূপসা। আর আপনি চাইলে রোহনকে সুপথে ফিরে আনার দায়িত্ব ওকে দিতে পারেন। আরে চাচা সাইকি প্রধান কর। ম্যানেজারের বোন মানে পিস্তু তো, কিন্তু ম্যানেজার যে বললো মাস্তু তো। আসলে কি জানেন স্যার, আমি যখন দিল্লিতে থাকতাম না, ওই ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম তো, তাই ওই বাংলা শব্দগুলো, আই মিন ওই মাস্ত তো পিস্ত তো এইসব শব্দগুলো না আমি ঠিক মনে রাখতে পারি না। তুমি দিল্লিতে পড়াশোনা করতে? শুধু পড়াশোনা নয় স্যার, আর সঙ্গে সঙ্গে নার্সিং ট্রেনিংটা করে ফেলেছি। এই কয়েকদিন হলো আমার এখানে এসেছি। আগে আপনি বলেছিলেন না যে রোহন একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, সে রাহুলকে ভীষণ ভালোবাসত। রাহুলের জেল হয়ে যাওয়ায় সে ভীষণ ভেঙে পড়েছে। যে ছেলে কোনোদিনও কোনো নেশা করতো না, সে কিনা এখন দিন রাত মদ খাচ্ছে। ওটা আপনার ভুল ধারণা স্যার। রোহন কিন্তু রাহুল বাবুর দুঃখে মদ খায়নি। আসল রোহনে একটি মেয়ের প্রেমে ধোঁকা খেয়ে সে দুঃখ ভোলাতে এভাবে মদ খাচ্ছে। সে কি মানে? ওই সময় ওর একটা বন্ধুর প্রয়োজন, আর যে ওর মনের গভীরে প্রবেশ করে দুঃখ কষ্টকে শেয়ার করে নেবে। আর সেজন্য তো আমার এই বোনটাকে এখানে আনা। আর আপনি পারমিশন দিলে ও রোহনের মনের ট্রিটমেন্টটা শুরু করে দেবে। পারবে না? তুই পারবে? আমার একমাত্র ছেলেটাকে আবার আগের মতো সুস্থ জীবনে ফিরিয়ে আনতে? পারবো কিনা জানি না স্যার, তবে আমি চেষ্টা করবো। আপনার ছেলে খুব ভালো বন্ধু। আর শুধু বন্ধু নয়, তুমি যদি আমার রোহনকে সুপথে ফিরিয়ে আনতে পারো, তাহলে আমি তোমার হাতে আমার রোহনের সারা জীবনের দায়িত্ব অর্পণ করবো। ওই ছেলের ছাড়া আর যে আমার কেউ নেই মা। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি মনেও শান্তি পাবো না। হ্যাঁ হ্যাঁ, তোমার কাছে আমার একটা অনুরোধ, আমার ছেলেটাকে সুস্থ করে তুমি আগের জীবনে ফিরিয়ে দাও মা, আগের জীবনে ফিরিয়ে দাও। কোম্পানিতে তোমার এন্ট্রিটা খুব সহজ হয়ে গেল রূপসা। এবার রোহনের মনে এন্ট্রিটা নিতে পারলে আমাদের 50% কাজ সাকসেস। ভাববো না, তার কোনো কথায় আমি আর ভাববো না। সে চোখ, সে মুখ আমায় হাতছানি দিলেও
আমি তার থেকে মুখ ফিরিয়ে নেব। আমি বোধ হয় কোন পার্সোনাল মিটিং এ এন্ট্রি নিয়ে ফেলেছি। আরে না, আই এম সো সরি। আরে না 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 না, কোনো পার্সোনাল মিটিং আমরা করছি না, আমরা তোমার জন্য ওয়েট করছি। আমার জন্য? হ্যাঁ, এ হলো আমার মাস্তুতো বোন রূপসা। আরে কয়েকদিন হলো দিল্লি থেকে এখানে আমার এসেছে, আর তোমার ছবি দেখে আর তোমার কথা শুনে ও এতটাই এক্সাইটেড যে তোমার সঙ্গে দেখা না করে থাকতে পারছিল না। আরে যা যা যা, রোহনের সঙ্গে আলাপ করে নে। হ্যালো, নমস্কার। তুই তাহলে রোহনের সঙ্গে কথা বল, আমি অফিস থেকে ফিরে এসে তোকে নিয়ে যাবো। বাই। আমার সঙ্গে দেখা করার জন্য তুমি নাকি এক্সাইটেড, কিন্তু কেন? আমি কি কোনো ফিল্ম স্টার নাকি মিনিস্টার? আমার নাকি আপনি তার চেয়ে অনেক বড়। আসলে তোমার নজরটা অনেক বড়, তো তাই খুব ছোট্ট জিনিসকেও তুমি বড় করে দেখতে পাও। তাই বলে আমার মতো অতি ক্ষুদ্র জীবনটাকে কখনো তুমি তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না। হ্যাঁ, বাই দা বাই, এবার তুমি আসতে পারো। একটু একটু করে অধঃপতনের অন্ধকারে ডুবতে বসেছে, সেখানে আর আমার দোষটা কোথায় গো হারান্না? আমার মুখের দিকে একমাত্র তুমি পারো এই অভিশপ্ত পরিবারটাকে ওই ধ্বংসের হাত থেকে বাঁচাতে। তোমার উপর আমাদের সবার ভরসাই আছে ছোট দাদা। কিন্তু নিজের উপরে যে আমি ভরসা হারিয়ে ফেলেছি হারান্দা। যে আমাকে অপার মাতৃস্নেহ দিয়ে মানুষ করলো, আবার সে জেঠিমা খুন হয়ে গেল, অথচ আমি কিচ্ছু করতে পারলাম না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি, ওই বড় দাদা বাবু কখনো কিন্তু মায়ের খুন করতে পারে না। আমারও তো তাই মনে হয় হারান্দা, কিন্তু বুঝে উঠতে পারছি না এই ঘৃণা ষড়যন্ত্রটা করেছে কে। প্লিজ অরুণ বাবু, একটা কাজের লোকের কথার উপর ভিত্তি করে আপনি এতখানি রিঅ্যাক্ট করবেন না। উনি কাজের লোক নন, উনি আমার অভিভাবক। ওই বাইরের লোক ওই ভেতরের খবর আর কতটুকু কি জানবে? আজ আমি বাইরের লোক হলাম, খুব শীঘ্রই ভেবে নিন ভেতরের লোক হয়ে যাব। সাবধান, ভুল করেই যেন আমার ওই ছোট দাদা বাবুর অভিভাবক হওয়ার চেষ্টা করো না গো সাহেব। হারান্দা তুমি? হ্যাঁ, তাই তো বলছি, তুমি ফিরে এসো। তুমি ফিরে না এলে ওই মিথ্যে খুনের দায়ে ওই জেল খাটা বড় দাদা বাবুকে জেল থেকে মুক্ত করবে কে? আর বড় বাবু যদি মুক্তি না পায় তো ওই গিন্নি মায়ের আত্মা যে কোনোদিনও শান্তি পাবে না ছোট দাদা বাবু। দাদাকে জেল থেকে মুক্তি করতেই হবে, তা না হলে জেঠিমার আত্মা আবার সে যন্ত্রণা যেটা ভুলতে আমি আকর্ষণ মধ্যে ডুবে থাকতে চাই। আমি ভুলতে চাই, আমি সব কিছু ভুলতে চাই। আমার যুদ্ধে আমি নিজের যেন একটু একটু করে হারিয়ে যাচ্ছি। আমি জিততে না পারলে যুদ্ধ আমি চালিয়ে যেতে চাই। আপনার যুদ্ধ করার অস্ত্র আমি আপনার সহযোদ্ধা হয়ে আপনাকে এই যুদ্ধে জেতাতে চাই। কিন্তু আমি তো জিততে চাই না রূপসা। আমার সহজ সরল ভালো মানুষের জীবনটাকে নষ্ট করে আমি নোংরা উচ্ছৃঙ্খল জীবনে স্বাগতম জানাতে চাই রূপসা। এটা আপনার অভিমানের কথা। খুব কাছের মানুষকে হারিয়ে আপনি ভেঙে পড়েছেন, কিন্তু আবার আপনাকে ঘুরে দাঁড়াতে হবে সব কিছু ভুলে আমার নতুন করে। বেশ, তবে তাই হোক রূপসা, তবে তাই হোক। যে অন্ধকার জীবনে
সততা মানবতার কোনো মূল্য নেই, সেখানে আমি আবার আবার সেই যন্ত্রণার ঘুম পোকা আমার মাথাটাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি ভুলতে চাই, আমি সব কিছু ভুলতে চাই। দাও দাও দাও। শান্তি, মহাশান্তি। এই শান্তির সুধা পান করে আমি অধঃপতনের সিঁড়ি দিয়ে জাহান্নামের দরজায় পৌঁছাতে চাই। রূপসা, তুমি আমার পথ দেখিয়ে দিয়েছো। তুমি যেখানে যেতে চাও আমি তোমাকে সেখানেই পৌঁছে দেবো। এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, চিনি না বুঝি না তুমি সাথীকে। আলোতে আধারে প্রেমের খেলাতে যাতে যায়, এমন মধুর সন্ধ্যা একাকী থাকা যায়, চিনি না বুঝি না তুমি সাথীকে। আলোতে আধারে প্রেমের খেলাতে যাতে যায়, আহারে আহারে আহমদ 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 আমি এত বড় মিথ্যে বদনাম কিছুতে দিতে পারবো না বাবা। এই শয়তানি মেয়ে, আজ 3 দিন ধরে পাখি পোড়া করে শিখালাম, আর আসল সময় কিনা আমার এক ঝোড়া মাল মাটি করার মতলো। ওরে মুখ পড়ে, এই না হলে কি আর আমি তোর বিয়ে দিতে পারবো? আজকাল একটা মেয়ের পেছনে বিয়ে দিতে গেলে কত টাকা খরচ হয় তা জানিস? বাবা কত লোকের মেয়েরা নিজেরাই প্রেম করে বিয়ে করছে, তোর তো সে মনোদর নেই। আর এটাও যদি না পারিস তো গলায় দড়ি দিয়ে বলবে যা। বাবা, ভেবেছিলাম আমি একটা ভালো মানুষ, মালদার জামাই করব, আর আয়েস করে তারই ঘর ধারে বাকি জীবনটা কাটিয়ে দেবো। বাবা সেই জন্য তো আমার ওই ছেলেটাকে বাচ্চা। আরে দূর দূর, কার জন্য যে আমি ভেবে মরছি। আমি বরং মরে গিয়ে যাই। বাবা দরজা যদি বলে দাও তাহলে আমার 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 কি হবে গো বাবা? আমি একটা বোকা টোকা ছেলে, আমায় কে দেখবে? তোর দিদির সাথে তোর একটা হিল্লে করার জন্যই তো আমার এখানে আসা। তাহলে এক কাজ করো বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দাও। আরে চপ্পল হারামজাদা, বিয়ে করে বউকে কি খাওয়াবি শুনি? বউকে আমি কেন খাওয়াবো? বলো না আমি বইয়ের বাতিল খাবো, মানে বিয়ে করে ঘর জামাই হয়ে থাকবো। তার জন্য একটা যোগ্যতা থাকা দরকার, বুঝেছে? তোর মতো বোকা হাবা গোবাকে কেউ ঘর জামাই করে রাখবে না। তাহলে কি আমার আর বিয়ে হবে না? আমি তারা জীবন কি এগুলোই দেখে যাবো। তুই থাকবি? এই কেন এসেছিস এখানে? কেন বাবা, তোর বিয়ে দেওয়া যাবে? বাবা তোকে বাড়িতে ঢুকিয়ে কতটা মালপরি আটালো, তার ভাগ বোঝা দেখবি। মালকড়ের ভাগ মেরে হারাম দাদা, তুই বরং আমার মরণের ভাগ নিবি। চল মরণের ভাগ? হ্যাঁ, এই মুখ পড়ে যখন কোনো তাই মানছে না, তখন আর তোকে নিয়ে কি হবে? চল আমরা দুজনে একসঙ্গে পিস খেয়ে মরবো। চল। দাঁড়া দাঁড়া, তোমাদের কাউকে মরতে হবে না, বরং আমি আমার মনটাকে মেরে ফেলে দিয়ে আজকে তোমাদের লোভের খেলায় আমি তোমাদের তুরুপে তাস খেয়ে গেলাম। দত্তি দত্তি রাজি হয়ে গেলি দিদি। না হয়েছে উপায় নেই ভাই। এবার এবার তুই এখান থেকে যা তো, তোর বোকামির মাঝে পড়ে সবকিছুর আবার বালচাল হয়ে গেল। যা যা বলছি। আমি যাচ্ছি, তবে দেখি এটা দেখলো ধুমধাম করে হয়, চারিদিকে লোকে লাগা ধরবে, দিতে পারবে।
এসো 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 বঙ্কিম নয়, আমি বাঁকা বাঁকা বাকলে। আমি বাঁকা হয়ে চলি, কিন্তু সোজা কথা বলি। আর সেই সোজা কথাটাই বলার জন্য এখানে আসা। তা কি তোমার সোজা কথা? তার আগে তোমার ওই গুণধর ভাইটাকে ডাকো তো দেখি। কেন 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 সে আমার মেয়েটাকে বরবাদ করে দিয়েছে? আর আমি জবাব চাই। কি কি করেছি নীলাদ্রি? আমার মেয়েটাকে একেবারে বরবাদ করে দিয়েছে। দিন রাত শুধু কাঁদছে আর মরতে যাচ্ছে। এই তো সেদিন গলায় দড়ি দিয়ে ওই পচা কাঠটাতে ঝুলে দিয়েছিল। হাত দড়িটা পচা ছিল বলে সে যাত্রা পেয়েছে। সে কি? তাই বলছি, তুমি একটা কিছু করো বাবাজি, নইলে আমার এই পামরা মেয়েটা অকালেই মারা যাবে। কি হয়েছে সেটা আগে বলবে তো? আমি বলবো? না 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 না, তুই বল মা, তুই বল। নীলাদ্রি তোর সাথে যা যা করেছে সব এক এক করে খুলে বল। কেমন করে বলবো বাবা, আমি কেমন করে বলবো? নিজের কলঙ্কের কথা কি নিজে মুখে কখনো বলা যায়? কিসের কলঙ্ক তোমার? আর এর সাথে নীলাদ্রির বা কি সম্পর্ক? আপনার ভাইটা সেই কলঙ্কের ভাগিদার আমাকে সাজিয়েছে দাদা। তার মানে? আপনার ভাইয়ের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। সেই সুযোগে সে আমাদের বাড়ি যাতায়াত করতো। আর সেই জন্য তার সঙ্গে আমি গোপনে আমার সঙ্গে সে মিলামেশা করেছিল। আর তার জন্য আজ আমি মা হতে চলেছি। আমাদের নীলাদ্রি কখনো এমন কাজ করতে পারে না। পারে এবং সেই অপকর্মটি নীলাদ্রি এই করেছে। আর জানাজানির পর থেকে নীলাদ্রি আমার বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। এরপরেও যদি নীলাদ্রি আমাকে বিয়ে না করে, তাহলে যে মৃত্যু ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। মামুরা মেয়েটার কথাগুলো শুনলে বাবা এত করে বোঝায়, ওরা মুখ করে তোর নিজে তোর খোঁজে নেয়, কিন্তু ওই পেটের বাচ্চাটা ওকে ওখানে বহিরে যার বাচ্চা সে দায়িত্ব নিলেই তো ঝামেলা মিটে যায়। কার বাচ্চা? কে দায়িত্ব নেবে? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এটা না বোঝার কি আছে বাবা? তোমার ভাই যখন আমার মেয়ের পেটে বাচ্চা দিয়েছে, তখন তোমারই ভাই সেই বাচ্চার দায়িত্ব নিতে আমার মেয়েকে বিয়ে করে। ওর পেটের বাচ্চাটা যেমন নীলাদ্রি, তার কি প্রমাণ আছে? এ তুমি কি বলছো মা জননী? এ সময় তুমি প্রমাণ খুঁজছো? সব না না না, এদের কাছে কিছু হবে না। চলো বাবা, এখান থেকে গিয়ে সব প্রমাণ আমার পুলিশের কাছে দেবো। আবার পুলিশ কেন? নীলাদ্রির বাড়ি দিল, ও যদি স্বীকার করে যে ওই এই কাণ্ড করেছে, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, নীলাদ্রির সঙ্গেই তোমার আমি দিয়ে দেবো। কিন্তু নীলাদ্রি যদি সব কথা অস্বীকার করে, তাহলে বুঝতে হবে আপনি আপনার মেয়েকে নীলাদ্রি ঘরে চাপানোর জন্য মিথ্যে গল্প বলে এখানে এসেছেন। আপনি এত উত্তেজিত হয়ে আপনি রাখছেন কেন? রোহন এসব কি আবল তাবল কথা বলছি? ও কি তোমার কাছে এই রকমের পাগলামি করে? হ্যাঁ আঙ্কেল, ওই যে কি সব উল্টোপাল্টা বলে, তার মাথা মতো আমি কিছুই বুঝতে পারি না। এসব কথা তুমি আগে জানাওনি কেন? তাহলে ওকে আমি পাগলা আদালতে পাঠিয়ে দাও। না না, ওকে পাগলা গাড়ি পাঠাবার কোনো প্রয়োজন নেই। আমি যখন আপনার ছেলের দায়িত্ব নিয়েছি, তখন ওকে ঠিক আমি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবই। তাহলে তুমি এখনো ওর মদ খাওয়াটা ছাড়াতে পারোনি কেন? আজকাল দেখছি ও আগের চেয়ে বেশি মদ খাচ্ছে। খাবে আঙ্কেল, খাবে। ওই যে কথা বলে প্রদীপ নেবার আগে একটু বেশি করে জ্বলে ওঠে, এমনি আপনার ছেলে মদ খাওয়ার আগে একটু বেশি বেশি মদ খাচ্ছে। আর আপনার হাত থেকে মদের কথাটা ছিনিয়ে নিয়েছে, সেটাই তো আপনার উল্টোপাল্টা কথা বলছে। ওটা আমি Thank you, Doctor. Many thanks.
পারছি না, চোখের সামনে ছেলেরা এই অধঃপতন আমি কিছুতেই দেখতে পারছি না। যেমন করে পারো তুমি আমার ছেলেটাকে স্বাভাবিক জীবনে ফিরে আনার উৎসাহ, প্রয়োজন হলে তোমার সঙ্গে রয়েছে দিয়ে বাবা, যে কোনো মূল্যে আমি আমার অনেক সুস্থ দেখতে চাই। মরেও আমি শান্তি পাবো না উৎসাহ, মরেও আমি শান্তি পাবো না। যে অন্যের শান্তি কেড়ে নেয় সে জীবনে কোনোদিন শান্তি পায় না বাবা। ভাই না ভাই, অধিক দেবার আগে বেশি করে জ্বলে ওঠে না, অতিরিক্ত তেল পেয়ে আরো বেশি উচ্চবিত হয়, সেটা তো সবই বলবে। আপাতত ভাই আমার কাছে বাবার সব কিছু মিথ্যে হলেও কেন জানি না আজ বাবার চোখের জলটা আমার কাছে আসল বলেই মনে হয়। তাই তো এই মদের বোতলটা বাবার পায়ের তলায় রেখে আমি প্রতিজ্ঞা করে বলবো, বাবা আজ থেকে আর আমি মদ খাবো না। সত্যি সত্যি তোমার মাথায় গেছে। আচ্ছা মনটা ফিরে তুমি তোমার ওই পুরনো যন্ত্রণাগুলোকে সামাল দিতে পারবে? পারবে? দাদাকে খুন না করো, খুনি ভাইটার কষ্টটা বেশি। ওইসব কথা আমি শুনতে চাই না। বন্ধ করো, বন্ধ করো, তুমি ওইসব কথা বন্ধ করো। দেখলে তো সামান্য কষ্টটাও তুমি মেনে নিতে পারছো না। ঠিক বলেছে লোকটা, যে সমস্যার সমাধান আমি কোনোদিনও করতে পারবো না, সেই সমস্যাগুলোকে ভুলে যাওয়াই ভালো। আর তাই তো সব কিছু ভুলতে আজ থেকে আমি এই মদের বোতলেই ডুবে থাকতে চাই। रुखे उस शराब के वो दुख दर्द भूले गए तेमन मौत को भी याद करे दे और शराब मत पिए साहब। সেটা আমাকে মদ খেতে বারণ করার তুমি কে? আমি দাদা। ওর এই অধঃপতন যে আমি কিছুতেই মেনে দিতে পারছি না। ইচ্ছে করছে দাদা হয়ে ওকে শাসন করে ওর হাত থেকে বোতলটা ছাড়িয়ে দিই, কিন্তু আজ কি আমি কে কে তুমি? নিজেকে আমার দাদা বলে পরিচয় দিচ্ছ? তুমি কে? माफ करबे साहब, हमारे को बिल्कुल हकदार बहुत भाई थी, हमें बहुत प्यार करते, लेकिन ऐसा ही सारा पीते पीते एक दिन उसका बहुत हो गया, इसलिए हम बोलছি साहब আপনি সারা পিবেন না। আমি জানতে চাই কে তুমি? আমি আপনাদের কোম্পানি নতুন ড্রাইভার আছিলেন সাহেব। নতুন ড্রাইভার? हाँ छोटा साहब, लहरी साहब हमारे खाने भेजिए दिए बोलो कि छोटा साहब उनका गर्लफ्रेंड के लिए शॉपिंग करते शॉपिंग बोले जाते, इसलिए हम चले আসলো। চলে ছোট সাহেব तैयार হয়ে আমি যে ছোট সাহেব সেটা তুমি কেমন করে জানলে? কেন জানবে না সাহেব, লাহিড়ী সাহেব তো আমাকে সবার তসবির দেখিয়ে পहचाने দিয়েছে আপনি ছোট সাহেব আছে, अरे मैम साहब आपका गर्लफ्रेंड আছে, है ना मैम साहब? लेकिन मैम साहब আপনি তো ছোট সাহেবের গার্লফ্রেন্ড আছেন, मतलब दोस्त আছেন, বন্ধু আছে, আর বন্ধু হয়ে আপনি বন্ধুকে নষ্ট হতে দেখে মজা নিচ্ছেন ম্যাম সাহেব। আপনি ছোট সাহেবের ভালো চাই না খারাপ চাই? আমাদের পার্সোনাল ব্যাপারে একদম কথা বলবে না। ড্রাইভার আমাদের থাকবে। ड्राइवर হলো আমি ইনসান আছি ম্যাম সাহেব, और मालूम হচ্ছে আপনি बिल्कुल बेइंसान আছে। তা না হলে ছোট সাথে সারা পিঠে দেখো আপনি চুপ থাকতে না, মালুম হচ্ছে আপনি বাইরে দোস্তি দেখাচ্ছেন আর ভেতরে দুশ্মনী করছেন। একটা বাজে কথা বললে তোমাকে আমি রোহন কে তুমি? তোমার এই স্নেহ পাঠের শাসনের সুর যেন আমার অতীতটাকে মনে করিয়ে দিচ্ছে। তোমার অচেনা অকিঞ্চেনা দৃষ্টি যেন বারবার হাত ছাড়ে দিয়ে বলছে তুমি আমার খুব কাছের মানুষ। नहीं नहीं सकता, আমি কার কোন কাছের মানুষ না ছোট্টা, আপনি আমার ভাইয়ের মতন বলে ইমোশনালি আমি আপনার নাম ধরে ডেকে ফেলেছি, मुझे माफ कीजिए छोटे साहब, मुझे माफ कीजिए। ভাইয়ের কাছে কি কখনো দাদাকে মাফি চাইতে হয়? দাদা क्या बोला था? एक मामूली ड्राइवर ড্রাইভার হলেও আজ থেকে আমি তোমায় দাদা বলে ডাকবো আর তুমি আমায় নাম ধরে ডাকো। अरे वाह, देखें मेरे साहब देखें, यही असली दिलदार आदमी, और इसका दिल का अंदर घुसते गए আপনাকে भी बहुत दिल धरे हाथा में मिलता। আমি আর সেই জন্যই তো আজ
থেকে রোহনের মতো আমিও তোমাকে দাদা বলে ডাকবো। ঠিক আছে আমি তোমাদের জীবন গাড়ি ড্রাইভার হয়ে তোমাদেরকে পৌঁছে দেব সুখ হাসি আর আনন্দের গন্তব্যস্থলে। কোথায় গেলে তুমি? না বলবো না, আমি কাকনের কোনো সন্ধান পাইনি। সন্ধান পাওনি বলে? গৌতম যেখানে ওর বাড়ির ঠিকানা দিয়েছিল সেখানে গিয়ে কাকনের খোঁজ আমি পেলাম না। স্থানীয় বাসিন্দারা বলল কি বললো? গৌতম নামে নাকি কেউ ওখানে কোনোদিন ছিল না। তবু তোমার কথা শুনে আমার যে হাত পা কাঁপছে। আমাদের কাকুরের কোনো খারাপ কিছু হয় না। খারাপ খারাপ কোনো কিছু মানে? আজকাল শুনেছি নাকি কিছু লোক নাম বাড়িয়ে বিয়ের নাম করে মেয়েগুলোকে নিয়ে গিয়ে খারাপ জায়গায় বিক্রি করে না দেয়। না বলবো না, এ কথা বলো না। আমার কাকর যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে যে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না, কিছুতেই না। তবু তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে কাকুরের কথা কে ভাববে গো? কে ভাববে বলো? ঠিক বলেছো বড়বু, এটা কান্নার সময় নয়। সত্যি যদি কাকুরের তেমন কিছু হয়ে থাকে তাহলে কাকুরকে বাঁচাতে হবে, আর তারও আগে গৌতম নামে সেই লোকটাকে খুঁজে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গৌতম নামের সেই লোকটাকে আপনাকে খুঁজতে হবে না দাদা, সেই লোকটা আপনাদের সামনে সশরীরে হাজির হয়েছে। নিন আমার জুতো মারুন। আপনাদের বোনকে নাকি আমি কোথাও গিয়ে বিক্রি করে দিয়েছি, সেই অভিযোগ আমায় পুলিশে দিন। ছি ছি ছি, এ তুমি কি বলছো ভাই? আর আমরা তোমাকে পুলিশে দিতে যাবো কেন? নিশ্চয়ই দেবেন বৌদি। আমি যদি আপনাদের সাথে প্রতারণা করে থাকি তাহলে নিশ্চয়ই আপনারা আমায় পুলিশে দেবেন। আর আপনারা যদি আমার সাথে প্রতারণা করে থাকেন তাহলে আমার কি করা উচিত বলতে পারেন? আমরা তোমার সাথে প্রতারণা করেছি? হ্যাঁ, আপনারা জেনে বুঝে একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আমার ঘরে গৌতম, মিথ্যে কোথায়? কাকুন কাকুন একজনকে ভালোবেসেছিল ঠিকই, কিন্তু নিজের নারী সত্তাকে বিসর্জন নিয়ে কলঙ্কিত নিয়ে সাজার মতো কাকুন কোনো পাপ করতে পারে না। পারে নয় দাদা, পেরেছে। গৌতম, শুনুন তাহলে, ফুলসজ্জার রাত্রে কাকন হঠাৎ অসুস্থ হয়ে ঘন ঘন বমি করতে থাকে। আমি ভাবলাম হয়তো অ্যাসিডিটি হওয়ার কারণে কাকন বমি করছে, কিন্তু হসপিটালে নিয়ে যেতে ডাক্তার তো অন্য কিছু ডাউট করে বসলেন। ছবি আই মিন ইউএসজি করতে ধরা পড়লো যে কাকন 1 মাসের অন্তঃসত্ত্বা। এই দেখুন ইউএসজি রিপোর্ট। আমি কি দেখছি বড় বউ? শয়তানি মেয়েটা আমার বংশে মান সম্মান একেবারে পুরো সাথে মিশিয়ে দিয়েছে। সামনে পেলে হতভাগী থেকে আমি গলা টিপে। তুমি এত উত্তেজিত হয়ে দেখো, সবই তো সবসময় ঠিক হয় না। আমরা আবার নতুন করে রিপোর্ট করাবো গো, নতুন করে রিপোর্ট করাবো। কিন্তু সেই রিপোর্টও যদি এর সাথে মিলে যায় তখন কি হবে বড় বউ? বিষটাকে যতই ঘাটবে বিষটার দুর্গন্ধ ততই ছড়াবে। তাই তাই তোমার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি, আর গৌতম, কাকনের পেটের ওই পাপটাকে নষ্ট করে কাকনকে তুমি সরল মনে মেনে নাও। অসম্ভব। অন্যের উচ্ছিষ্টাকে আমি কখনো নিজের স্ত্রী বলে স্বীকার করবো না। আমি বেশ বুঝতে পারছি আপনারা সব কিছু জেনে বুঝে ওই একটা অন্তঃসত্ত্বা মেয়েকে আমার ঘাড়ে চাপিয়েছেন। আপনাদের সবাইকে আমি পুলিশে দেব না, এত বড় কঠিন সিদ্ধান্ত তুমি নিও না ভাই গৌতম। কাকনে হয়তো না বুঝে মস্ত বড় একটা ভুল করে ফেলেছে। একটা ভুলে কি
গোটা জীবনটা তার নষ্ট হয়ে যাবে। তাই বলছি, যেভাবে হোক কাকুরকে তুমি মেনে নাও। তার জন্য তুমি যা বলবে আমি তাই করব। বেশ, আপনি যখন এত করে বলছেন, তখন আপনার বোনের সব কলঙ্ক মুক্তর হার মনে করে আমি নিজের গলায় ঝুলিয়ে নেব। কিন্তু সেই মুক্তর মূল্যটা কিন্তু আপনাকেই দিতে হবে দাদা। হ্যাঁ, হয়নি? আপনার বোনের কলঙ্ক টাকা মূল্য স্বরূপ আমাকে 5 লাখ টাকা দিতে হবে। কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাবো? সেটা আমার জানার বিষয় নয়। আমি ঠিক 10 দিন পর আবার আসবো। হয় টাকা রেডি রাখবেন, নইলে জেলে যাওয়ার জন্য রেডি থাকবেন। তুমি কেউ না ভাই, আমার কথা শোনো। কি হলো বাবু? আমার সংসার আকাশে আমার এই অনেক মেঘ ঘনিয়ে এলো। কাকুনির টানায় এখন শোধ করতে পারেনি, তারপর তার উপর আমার ভেবো না দাদা, আমি আমার অফিসে লোনের জন্য অ্যাপ্লাই করেছি। লোনটা পেয়ে গেলে কাকুনের বিয়ের সমস্ত টাকা আমি নিজে শোধ করে দেবো। শোধ করলেও আর একটাতে যাতে গলায় চেপে বসেছিলেন লীলাদ্রি, সেগুলা কেমন করে শোধ করবি? আবার তার কাছে কিসের দেনা বৌদি? কিছুক্ষণ আগে হুকুম এসেছিল, সেই রিপোর্টটা দিয়ে গেছে। এটা পড়লে কি বুঝতে পারছি। দেখি এক মাসের অর্ধ সন্তান না। আমাদের বিশ্বাস হচ্ছে এই রিপোর্টের মূল্য যে অনেক বেশি রে ভাই। হয়তো গৌতম কাকুরের কলঙ্ক থাকার জন্য আমাদের কাছে 5 লাখ টাকা দাবি করেছে। 5 লাখ আরে করেছে। 10-15 মধ্যে দিতে না পারলে সে আমাদের পুলিশে দেবে। বৌদি, কোথায় পাবো 5 লাখ টাকা? আচ্ছা আমি বড় অসহায় নীলাদ্রি, আচ্ছা আমি বড় অসহায়। কষ্ট হয় কেন দাদা? আমি তো তোমার পাশে আছি। দাদাকে তুমি চিন্তা করতে বারণ করো বৌদি। গৌতমের অভিযোগ যদি সত্যি হয়, তাহলে ওই 5 লাখ টাকা ব্যবস্থা আমি নিজে করবো বৌদি। আর কারো পিছনে আমি তোমাকে 1 টাকা খরচা করতে দেব না। তুই কি বলছিস বেটি? আমাদের ঠাকুরের বড্ড বিপদ, আর ওই 5 লাখ টাকা দিতে না পারলে আমাদের কাকুরের জীবনটা যে নষ্ট হয়ে যাবে। কাকুরকে শুধু ওর একার বল যে সপ্তাহে ঘর ওকেই বলতে হবে। যা বলছো না তা নিয়ে তুমি আমার সামনে কথা বলো না। বুঝেছি, কিন্তু বোকা হাতারামের মতো তোমরা এতদিন কিছু বুঝতে পারোনি, তাই তোমার মাথায় কাঁঠাল রেখে এটা ভেঙে খেতে চাইছি। আমার মনে হয়, আমি স্পষ্ট করে তোমাকে বলে দিচ্ছি, এদের জন্য তোমাকে আমি 1 টাকাও খরচা করতে দেবো না। তুই কি বলছিস রে? লীলাদ্রি বাবাজি যদি সংসারের জন্য একটু অপচয় করেই থাকে, সেটাকে তুই 900 বলে চালিয়ে দিচ্ছিস, বাবাজির মনে কষ্ট দিবি? না 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 না, এটা তুই মোটেই ভালো করিস বাবা। তুমি আমার মেয়ে হয়ে তুই কিনা পাকা পথে চলছিস? না 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 না, এটা তো ভালো কথা নয়। ওকে একটু ভালো করে বোঝাই, মেটু বোঝাই, ওকে একটু ভালো করে বোঝাই। আজ আমাদের সংসারে মহা বিপদ, আর সবাই মিলে এই বিপদের মোকাবিলা না করলে এই সোনার সংসারটা ছোট হয়ে যাবে। মেটু বোঝাই, ছোট। না বৌদি না, দাদার নিজের হাতে এই ঘোড়া সংসারটাকে আমি কিছুতেই শ্মশান হতে দেব না। আমার সবটুকু সামর্থ্য দিয়ে এই সংসারটাকে আমি স্বর্গ করে তুলব বৌদি, স্বর্গ।
জীবনটাকে তো আমি নষ্ট করতে পারবো না। তাই বলছি 5 লাখ টাকা তুমি কিন্তু কিছুতেই দেবে না। 5 লাখ কেন, বাবাদের ইচ্ছে হলে 10 লাখ দেবে। আর এতে তুই যদি পাগড়া দিয়েছিস তো তোর সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন করে। বাবা, এত অস্থির হচ্ছিস কেন? দেখ না পরে বাবাজি তো এই টাকা দিয়ে আর জুয়ো খেলছে না। হ্যাঁ মা, কয়েকদিন আগে তুই যেন কি একটা বলছিলি, ও হ্যাঁ হ্যাঁ, ওই বড় রাস্তার ধারে তোরা নাকি একটা জমি কিনবি, আর নীলাদ্রি নাকি সেটা তোর নামেই কিনে দেবে। এমন একটা জমির সন্ধান আমি পেয়েছি। ও মা, আমি আবার তোমাকে কখন বললাম যে আমি জমি কিনবো? এই দেখ, কত ভুলো মন, সকালের কথা বিকেলে মনে থাকে না। এই কত ফাঁকি, যা বলবো সবটাতেই তাল মিলিয়ে চল। দেখ না ব্যাপারটা কেমন তাল গোল পাকিয়ে যায়। বিউটি আপনাকে জমি কেনার কথা বলেছিল? হ্যাঁ হ্যাঁ বলেছিলাম তো, আমার অনেক দিনের শখ জানো, মানে ওই বড় রাস্তার ধারে আমার নামে না মস্ত বড় একটা বাড়ি হবে। বাড়ি পরে হবে খান, আগে জমিটা কিনে নে। অসম্ভব, এখন আমার জমি কেনার কোনো পরিকল্পনা আমার নেই। নে, কিন্তু পরিকল্পনা করে ফেলো। 5 ডিসমিল জমি আমি রেখে রেখেছি, মাত্র 5 লাখ টাকা দাম। ওটা আমার মেয়েকে কিনে দাও বাবাজি, সে বাড়ি যখন পারবে করে নেবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? এই মুহূর্তে আমি এত টাকা কোথায় পাবো? রেখে বাবাজি, বোনকে খুশি করতে 5 লাখ বের করতে পারবে, আর বউকে খুশি করতে 5 লাখ বের করতে পারবে না। কি বললেন? মোট কথা, কাকলির বিয়ের জন্য যদি তুমি 5 লাখ টাকা খরচা করো